আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া সকলকে আমাদের এনিউ আইসিটি সলিউশনস চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের সিলেবাসে একটি নতুন বিষয় বা কোর্স অন্তর্ভুক্ত করেছে। আর তা হলো আইসিটি। যদিও বিষয়টি তোমাদের জন্য নতুন নয়, তবুও এর সিলেবাসের মধ্যে কিছু বিষয় আছে যা তোমাদের নতুন করে শিখতে হবে। আমরা এনিউ আইসিটি সলিউশনস চ্যানেলে তোমাদের এই কোর্সের সিলেবাসের অন্তর্ভুক্ত সকল টপিকের সহজ এবং ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। এছাড়াও একাডেমিক বিষয়ের বাইরেও কিভাবে তোমরা এই বিষয়ে ভালো করতে পারো, তোমাদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে পরামর্শ দেওয়া হবে। আমি তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ ইউনিট 4 এর স্প্রেডশিট অ্যাপ্লিকেশন এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা স্প্রেডশিট সম্পর্কে এই কয়েকটি বিষয় জানব। স্প্রেডশিট প্যাকেজ কি, স্প্রেডশিট প্যাকেজ এর গুরুত্ব এবং সংশ্লিষ্ট ধারণা ও পারিভাষিক শব্দ অর্থাৎ কয়েকটি টার্মিনোলজি সম্পর্কে আমরা জানব, যেমন সেল, রোজ, কলামস, ওয়ার্কবুক, ওয়ার্কশিট এই সম্পর্কে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা স্প্রেডশিট সম্পর্কে যে স্প্রেডশিট কি। স্প্রেডশিট হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে কোনো ডেটা বা উপাত্তকে টেবিল আকারে গণনা, সাজানো, বিশ্লেষণ এবং সংরক্ষণ করা যায়, যেমন এমএস এক্সেল, গুগল শিট, লিবার অফিস ক্যালক, জোহো শিট, আপেল নাম্বারস ইত্যাদি। তাহলে স্প্রেডশিট বলতে আমরা বলছি এমন একটি সফটওয়্যার যেখানে ডেটাকে টেবিল আকারে সাজানো যাবে এবং শেষ থেকে আমরা বিভিন্ন ধরনের হিসাব করতে পারবো। তাহলে স্প্রেডশিট প্যাকেজ বা স্প্রেডশিট জিনিসটা সম্পর্কে আমাদের একটি ধারণা হলো। এবারে আমরা চলে যাই স্প্রেডশিট এর গুরুত্ব সম্পর্কে। স্প্রেডশিটের বিভিন্ন গুরুত্ব রয়েছে, অর্থাৎ এর ব্যবহার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ডেটা সাজানো এবং সংরক্ষণ। স্প্রেডশিটের মাধ্যমে বিশাল সংখ্যক উপাত্তকে সুসংগঠিত করে রাখা যায়, যার জন্য প্রচুর কাগজপত্র এবং ফাইলের দরকার হয় না। উপাত্ত বিশ্লেষণ। প্রচুর পরিমাণে উপাত্তকে সূত্রের মাধ্যমে সহজে হিসাব করা, উপাত্তের ধরন বিশ্লেষণ করা, গড় নির্ণয় করা, এই সকল কাজ করে সহজেই সিদ্ধান্ত নেওয়া যায়। উপাত্ত প্রদর্শন। স্প্রেডশিটের মাধ্যমে সহজেই উপাত্তকে বিভিন্ন ধরনের চার্ট এবং গ্রাফের মাধ্যমে সহজে বোঝার মতো করে প্রদর্শন করা যায়। দক্ষতা ও অটোমেশন। একই ধরনের হিসাব বা কাজ বারবার করার জন্য এতে নিজস্বভাবে কিছু সূত্র দেয়া আছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এতে ঝামেলা কমে, সময় বাঁচে। এছাড়াও ক্লাউড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্থান হতে সহজেই তথ্য সংগ্রহ করা যায়, অনেকের সাথে একত্রে কাজ করা যায় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এর একেবারে প্র্যাকটিক্যাল যদি আমরা ব্যবহার দেখি তাহলে বলতে পারি যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হয়, সেক্ষেত্রে অবশ্যই স্প্রেডশিট ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কোনো একটি কোম্পানিতে কর্মচারীদের বেতন বা তাদের হিসাব, এছাড়াও গ্রাহকদের বিভিন্ন তথ্য সংগ্রহ, এই সকল কাজেও স্প্রেডশিটের বহুল ব্যবহার করা হয়। তাহলে স্প্রেডশিটের গুরুত্ব সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এবারে আমরা চলে আসছি সংশ্লিষ্ট ধারণা ও পারিভাষিক শব্দ। স্প্রেডশিট এই সফটওয়্যারটি শেখার জন্য আমাদের এই সম্পর্কিত কিছু টার্মিনোলজি অর্থাৎ কিছু শব্দ সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। প্রথমেই আমরা আসি হচ্ছে সেল। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আরেকটি বিষয় বলে নিই, তা হচ্ছে আমরা স্প্রেডশিট হিসেবে এখানে মাইক্রোসফট অফিসের এক্সেল সফটওয়্যারটিকেই ব্যবহার করব, কারণ এই সফটওয়্যারটি আমাদের দেশে খুব পরিচিত এবং বহুল ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। সুতরাং স্প্রেডশিট হিসেবে আমরা অনেকগুলো সফটওয়্যার থাকলেও আমরা এখানে এক্সেল সফটওয়্যারটিকেই ব্যবহার করব এবং সেটা নিয়ে আমরা কাজ করব।
তো চলে আসি এবারে হচ্ছে সেল। স্প্রেডশিটে সেল বলতে বোঝায় এমন একটি আয়তাকার স্থান যা একটি কলাম ও সারি এর ছেদ। আমরা সফটওয়্যারে যাই, এই হচ্ছে এক্সেল। এক্সেলের এই ইন্টারফেসটি এরকম। আমরা যদি সেলের যদি বলতে চাই, তাহলে আমরা বলবো স্প্রেডশিটে সেল বলতে এমন একটি আয়তাকার স্থান, যেমন এটি একটি সেল, একটি আয়তাকার স্থান যা একটি কলাম ও সারি এর ছেদ, অর্থাৎ একটি কলাম এবং সারি এর ছেদ, যে জায়গায় ছেদ করেছে সেটি। একটি সেলের মধ্যেই মূলত ডেটা ইনপুট করা হয়। যেমন আমরা যদি বলি এই সেলে একটি ইনপুট করছি, তাহলে এই সেলের আমরা একটি নামটি আমরা দেখতে পাচ্ছি। এই সেলের নাম হচ্ছে A2। তোমরা যদি একটু খেয়াল করো, এই সেলের নাম হচ্ছে A2, অর্থাৎ এদিক থেকে আসছে হচ্ছে এ, এদিক থেকে আসছে হচ্ছে 2, 2। তাহলে কলাম হলো এ, রো হচ্ছে 2। এইভাবে প্রত্যেকটি সেলের একটি নিজস্ব নাম রয়েছে। এর ফলে আমরা কি করতে পারি? একটি ঘরকে বা একটি সেলকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি রো। এক্সেলে কাজ করতে গেলে আমাদের রো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এটি খুব কমন একটি শব্দ যেটি আমরা ব্যবহার করব এই স্প্রেডশিট বা এক্সেল শেখার সময়। রো হলো স্প্রেডশিটের একটি আনুভূমিক, অর্থাৎ বাম থেকে ডান দিকে লাইন বা সারি। রোকে সাধারণত 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে চিহ্নিত করা হয়। আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমরা দেখব রোকে সাধারণত, দেখো তোমরা 1, 2, 3, 4 এগুলো দিয়ে শনাক্ত করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই 1 এর উপরে ক্লিক করি, তাহলে এইটি হচ্ছে, এই যে এই সারিগুলো সবগুলোই হচ্ছে কি 1 নাম্বার রো। আবার যদি আমরা এখানে ক্লিক করি 2, তাহলে এই যে সারিগুলো রয়েছে সবগুলোই হচ্ছে কি 2 নাম্বার রো হিসেবে কাউন্ট হবে। তাহলে রো গুলো হচ্ছে, রো এর মধ্যে সেলগুলো পাশাপাশি অবস্থান করে, সাইড বাই সাইড একে অপরের সাথে সংযুক্ত থাকে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে কলাম। কলাম হলো স্প্রেডশিটের একটি উল্লম্ব, মানে উপর থেকে নিচের দিকের লাইন বা সারি। কলামকে সাধারণত এ বি সি ডি ইত্যাদি দিয়ে চিহ্নিত করা হয়। আমি যদি এখানে বলি এ হচ্ছে একটি কলাম, বি হচ্ছে একটি কলাম, সি হচ্ছে একটি কলাম, তাহলে এখানে কলামে সেলগুলো কিভাবে থাকে? উল্লম্বভাবে, মানে উপর থেকে নিচের দিকে। এভাবে এ বলতে আমরা বুঝবো এ এর নিচে যতগুলো সেল রয়েছে সবগুলোই হচ্ছে এ কলামের অধীন। তাহলে এখানে এ এর কলামে সেলগুলো লম্বালম্বিভাবে উপর থেকে নিচের দিকে সজ্জিত থাকে। আমরা এবারে চলে যাচ্ছি ওয়ার্কবুক সম্পর্কে। ওয়ার্কবুক হলো স্প্রেডশিটের একটি পূর্ণাঙ্গ ফাইল। এটি সাধারণত এক্সেলের ক্ষেত্রে এক্সএলএক্স বা এক্সএলএসএক্স হিসেবে সংরক্ষিত থাকে। এখানে আমরা এই যে এই পুরো সফটওয়্যারটি বা এই ইন্টারফেসটি রয়েছে, এটিকে আমরা যদি সেভ করি, তাহলে আমরা দেখব এটি এসএলএক্স নামে সংরক্ষিত হয়েছে। আগের যে ভার্সনগুলো রয়েছে এক্সেলের, সেগুলোতে এক্সএলএস নামে সংরক্ষিত হয়ে থাকে ফাইলগুলো। আর আধুনিক যে ফরম্যাটগুলো আছে, সম্প্রতি যে ভার্সনগুলো রিলিজ হয়েছে, সেক্ষেত্রে এই ফাইলগুলো, ওয়ার্কবুকগুলো এক্সএলএসএক্স নামে সংরক্ষিত থাকে। আমরা যদি আরো সহজভাবে দেখি, একটি নতুন ফাইল যদি আমরা খুলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তার মানে হচ্ছে, আমরা যদি এটি ক্লিক করি, তাহলে নতুন একটি ওয়ার্কবুক আমাদের সামনে এসে হাজির হবে, যার নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং ওয়ার্কবুক বলতে আমরা বুঝবো স্প্রেডশিটের একটি পূর্ণাঙ্গ ফাইল। এটি সাধারণত এক্সেলের ক্ষেত্রে এস ডট এক্সএলএস বা ডট এক্সএলএসএক্স হিসেবে সংরক্ষিত থাকে। এটি মূলত স্প্রেডশিটের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। তাহলে ওয়ার্কবুক সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা দেখি ওয়ার্কশিট। ওয়ার্কশিট বলতে বোঝায়, ওয়ার্কশিট হচ্ছে ওয়ার্কবুকের মধ্যে অবস্থিত পৃথক শীট, যা রো এবং কলামের সমান গঠিত হয়। আমরা যদি এখানে একটু দেখি, আহ, এই যে ওয়ার্ক
বুক রয়েছে, সেই ওয়ার্ক বুকের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ২টি শিট রয়েছে, অর্থাৎ শিট 1, শিট 2। অর্থাৎ এই ওয়ার্ক বুকটি ২টি শিটের সমন্বয়ে গঠিত। আমরা চাইলে এখানে প্লাস চিহ্ন ক্লিক করে আরও বেশি শিটের সংখ্যা বাড়াতে পারি। কিন্তু সবগুলোই কিন্তু আসলে ওয়ার্ক বুকের মধ্যেই সংরক্ষিত হবে। আমরা যদি ওয়ার্কশিটে আমরা এই তথ্য ইনপুট করেছি, যদি আমরা শিট 1 এ চাই, শিট 2 এ এই তথ্য রয়েছে, শিট 1 এ আমরা যদি যাই তাহলে দেখব যে এখানে ভিন্ন তথ্য রয়েছে। কিন্তু সবগুলোই সবগুলো একটি ফাইল বা একটি ওয়ার্কবুকের অধীনেই রয়েছে। তো আমরা আ যে ওয়ার্কশিট সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আ কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা তোমাদের দেয়ার চেষ্টা করলাম। আ খুব বেসিক ধারণা সম্পর্কে বলা হলো। আমরা এক্সেল বা এই কি বলে? এক্সেল এবং হচ্ছে স্প্রেডশিট সম্পর্কে যদি তোমাদের ধারণা দেই বা যদি তোমাদেরকে কিছু বলতে বলি, আসলে ১ম এই আমাদের এই তথ্যগুলো জেনে নেয়া দরকার। এগুলো জানার মাধ্যমেই আমরা এক্সেল সম্পর্কে বা এই স্প্রেডশিট সম্পর্কে ধারণা পাবো। তো আজকের মতো আ এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আ নেক্সট যে ধারণাগুলো রয়েছে, নেক্সট যে টপিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি কেমন লাগলো তোমরা এটি আমাদেরকে কমেন্টে জানাবে। তাহলে আমরা তোমাদের জানার বিষয়গুলোকে আরো গুরুত্ব দিয়ে ক্লাস নেয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।